আচ্ছা, একটা কথা দিয়ে শুরু করা যাক। অনেকেই ভাবেন বিশাল বড়লোক হতে গেলে বুঝি কারি কারি টাকা বেতন পেতে হয় বা অনেক বড় কোনো ব্যবসা থাকতে হয়, তাই না? কিন্তু আজ আমরা এমন একটা মিথ ভাঙতে যাচ্ছি যা হয়তো অনেকেরই চোখ খুলে দেবে। যদি বলা হয় একদম সাধারণ মানের একটা ইনকাম থেকেও অসাধারণ রকমের সম্পদ তৈরি করা সম্ভব, হ্যাঁ, আজকের এই বিশ্লেষণে আমরা ধাপে ধাপে ঠিক সেই পদ্ধতিটি ডিকোড করতে যাচ্ছি। মনে একটা প্রশ্ন আসতেই পারে, মাসে মাত্র 10,000 টাকা বেতন দিয়ে কি সত্যি বিশাল সম্পদ গড়া যায়? প্রথম শুনে এটাকে নিছক একটা ক্লিকবেইট মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করুন, এটা কোনো ফাঁকা বুলি নয়। এটা পার্সোনাল ফাইন্যান্সের এমন একটা সলিড স্ট্রাকচারাল পদ্ধতি যা যে কেউ নিজের জীবনে কাজে লাগাতে পারে। চলুন এই চমকপ্রদ জার্নির গভীর একটু ঢুক দেওয়া যাক। তো শুরুতেই একটা ফান্ডামেন্টাল প্যারাডাইম শিফট দেখে নেওয়া যাক। সাধারণ বা একটু দরিদ্র মানসিকতার ফর্মুলাটা ঠিক কেমন হয়? ইনকাম থেকে আগে খরচ বাদ দেওয়া, তারপর যা বাঁচে তা জমানো। কিন্তু প্রবলেম হলো এতে খরচের কোনো লাগাম থাকে না, আর জমানোর জন্য দিন শেষে কিছুই বাঁচে না। অন্যদিকে ধনীদের ফর্মুলা কিন্তু সম্পূর্ণ আলাদা। তারা ইনকাম থেকে প্রথমেই ইনভেস্টমেন্ট বা বিনিয়োগের অংশটুকু সরিয়ে ফেলেন, তারপর যেটুকু অবশিষ্ট থাকে সেটা দিয়ে মাস চালান। এটা শুধু একটা সমীকরণ না, এটা পুরো একটা লাইফস্টাইল। এই যে ফর্মুলার কথা বলা হলো, এটা প্র্যাকটিক্যালি কিভাবে কাজ করবে? মাত্র ৩টে সহজ ধাপ। প্রথমে স্যালারি পাওয়ার সাথে সাথেই একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অটো ট্রান্সফার করে দিতে হবে একটা রিড অনলি বা শুধুমাত্র পড়ার যোগ্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এই অ্যাকাউন্টের কোনো ডেবিট কার্ড, এটিএম বা চেক বই কিচ্ছু থাকবে না। মানে টাকা সেখানে ঢুকবে ঠিকই, কিন্তু সহজে বের করা যাবে না। এরপর ওই অবশিষ্ট টাকা দিয়েই সারা মাসের খরচ ম্যানেজ করতে হবে। এই ছোট্ট একটা হ্যাক কিন্তু ভেতরে সাংঘাতিক লেভেলের একটা আর্থিক শৃঙ্খলা তৈরি করে দেয়। ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করার জন্য আমরা দুটো ক্যারেক্টারকে নিয়ে কথা বলবো, অমিত আর রাজ। একদম সাধারণ বেতনে ক্যারিয়ার শুরু করেও কিভাবে তাদের জীবনের গন্তব্য পুরোপুরি আলাদা হয়ে গেল, চলুন সেটাই এবার দেখি। খেয়াল করলে দেখা যাবে প্রথম ৫ বছরে অমিত এবং রাজ দুজনেরই আয়ের গ্রাফ কিন্তু একদম সেম। প্রথম বছরে তাদের দুজনেরই স্যালারি ছিল ১৫,০০০ টাকা, তৃতীয় বছরে সেটা বেড়ে দাঁড়ায় ২৫,০০০ টাকায় এবং পঞ্চম বছরে ৩৫,০০০ টাকায়। মানে ইনকামের দিক থেকে দুজনেরই কেউই কোনো এক্সট্রা অ্যাডভান্টেজ পায়নি, তাদের ইনকাম ঠিক একই স্পিডে বেড়েছে। কিন্তু আসল খেলাটা ঘুরে যায় ওই প্রথম আর দ্বিতীয় বছরেই। অমিতের ক্ষেত্রে কি হলো? টাকা হাতে আসতেই তার লাইফস্টাইল ইনফ্লেশন শুরু হয়ে গেল। সে কোনো সেভিংস তো করেইনি, উল্টো ইএমআইতে একটা দামি বাইক কিনে ঋণের জালে ফেসে গেল। অন্যদিকে রাজ কিন্তু দারুণ স্মার্ট। সে একটু হিসেবি হয়ে প্রতি মাসে অন্তত ১,০০০ টাকা করে আরডি বা রেকারিং ডিপোজিট করা শুরু করলো, আর নিজের বাকি সময়টা কাজে লাগালো নতুন কিছু ডিজিটাল স্কিল শেখার পেছনে। এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা সবচেয়ে ইন্টারেস্টিং, ৬ থেকে ৯ এর নিয়ম। আচ্ছা, সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তো সবাই অফিসে কাজ করে, তাই না? এটা তো খুবই সাধারণ ব্যাপার। কিন্তু গেম চেঞ্জার টাইমটা হলো সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত। অমিত যখন এই সময় আড্ডা দিয়ে বা চিল করে সময় কাটায়, রাজ তখন ওই ৩ ঘন্টা কাজে লাগিয়ে নতুন স্কিল শেখে আর নিজের জন্য একটা সেকেন্ডারি ইনকামের সোর্স বানায়। এরপর ৩ থেকে ৫ বছর পরের ছবিটা যদি দেখি, অমিতের ইনকাম বেড়েছে ঠিকই, কিন্তু সে এখন একটা বড় ফ্ল্যাট ভাড়া নিয়েছে, ক্রেডিট কার্ডের বিলে হাবুডুবু খাচ্ছে, আর নতুন করে লোন নিয়ে একটা গাড়িও কিনে ফেলেছে। মানে তার সমস্ত এক্সট্রা টাকা সোজা চলে যাচ্ছে লায়াবিলিটির পিছনে। আর রাজ, সে তার ওই সাইড ইনকামের টাকা দিয়ে ২জন লোক হায়ার করেছে। খেয়াল করুন, সে কিন্তু টাকা দিয়ে অন্যের সময় কিনে নিয়েছে, আর নিজের জমানো টাকা দিয়ে ক্যাশে একটা বাইক কিনেছে, কোনো ইএমআই বা লোন ছাড়া। একদম ক্লিয়ার কাট হিসাব। এভাবেই চলতে চলতে কেটে গেল ২০টা বছর। এত লম্বা একটা সময়ে তাদের দুজনের জীবনে ঠিক কী ইম্প্যাক্ট পড়ল, রেজাল্টটা কিন্তু রীতিমতো চমকে দেওয়ার মতো। চলুন একটু ভবিষ্যতের দিকে এগিয়ে যাই। ২০ বছর পর তাদের অবস্থার দিকে তাকালে একটা বিশাল ফারাক চোখে পড়বে। দুজনেই এখন মাসে ১.৫ লাখ টাকা আয় করে, কিন্তু অমিত এখনও ইএমআই-এর চাপে পিষ্ট। সমাজে একজন বড়লোক সাজা স্টেটাস মেনটেন করতে গিয়ে তার খরচ আকাশ ছোঁয়া, ঋণের বোঝা পাহাড় সমান, আর স্ট্রেস সেটাও একদম চরমে। এবার রাজের দিকে তাকানো যাক। তার মান্থলি খরচ একদম লিমিটেড, মাথার ওপর ১ টাকারও ঋণ নেই, আর সে পুরো ফাইন্যান্সিয়াল ফ্রিডম আর মেন্টাল পিস এনজয় করছে।
আর এই কনসিস্টেন্সির সবচেয়ে বড় প্রমাণ হল তাদের টোটাল অ্যাসেট বা নিজ সম্পদ। 20 বছর পর অমিতের নিজ সম্পদ কত জানেন? 0। হ্যাঁ, একদম 0। কারণ সে যা আয় করেছে সবই লোন আর শো অফের পেছনে ঢেলেছে। কিন্তু রাজ, তার ওই ছোট ছোট রেগুলার ইনভেস্টমেন্ট আজ 3 কোটি টাকার সম্পদে দাঁড়িয়েছে। এর মধ্যে 1 কোটি টাকা এসছে মিউচুয়াল ফান্ড থেকে, আর বাকি 2 কোটি টাকার একটা নিজস্ব প্রপার্টি সে বানিয়ে ফেলেছে। এত আয় থাকা সত্ত্বেও অমিত কেন একেবারে দেউলিয়া হয়ে থাকল? এর পেছনে কাজ করছে গরিব মানসিকতার কিছু মারাত্মক ফাঁদ। চলুন এই ট্র্যাপগুলো একটু বিশ্লেষণ করা যাক, যাতে আমরা এগুলো এড়িয়ে চলতে পারি। সবচেয়ে বড় আর প্রথম ভুলটা হলো আয় বাড়ার সাথে সাথেই বিলাসবহুল খরচ বাড়িয়ে ফেলা। দ্বিতীয়ত, সারা জীবন শুধু নিজের সময় বিক্রি করে আয় করা, কিন্তু অন্যের সময় কিনে নিজের ইনকামকে স্কেল আপ না করা। তৃতীয়ত, সমাজের চোখে বড়লোক সাজার একটা ফেক প্রেশার। শুধু পাড়াপড়শিকে দেখানোর জন্য ইএমআইতে দামি জিনিস কেনাটা আসলে নিজেকে আর্থিকভাবে ধ্বংস করার একটা ওয়ান ওয়ে টিকেট। আর লাস্টলি, নিজের ইগোকে পাত্তা দিয়ে সবসময় আমি সবচেয়ে বেশি জানি ভাবটা রাখা, যেটা নতুন কিছু শেখার সব রাস্তায় বন্ধ করে দেয়। একটা খুব সুন্দর আর পাওয়ারফুল অ্যানালজি আছে। বলা হয়, আসল টাকাকে ভালোবাসার দরকার নেই, বরং সুদটাকে উপভোগ করা উচিত। ঠিক যেমন মানুষ নিজের ছেলের চেয়ে নাতিকে বেশি ভালোবাসে। এখানে ইনভেস্ট করা আসল মূলধনটা হলো ছেলে, আর সেখান থেকে যে রিটার্ন বা সুদ আসছে সেটা হলো নাতি। সত্যিকারের ধনীদের লজিকটা খুব সিম্পল। তারা বিলাসবহুল লাইফস্টাইল কখনো মূল জমানো টাকা দিয়ে মেনটেন করে না, বরং সে টাকাকে কাজে লাগিয়ে যে নাতি বা রিটার্ন আসে, শুধু সেটা দিয়েই তারা শখ মেটায়। এবার আসি সবচেয়ে মারাত্মক একটা ভুলের কথায়। অনেকেই ভাবেন আগে ইনকামটা একটু বাড়ুক, তারপর ইনভেস্টমেন্ট শুরু করব। এই অপেক্ষার মানসিকতা যে কত বড় ফিন্যান্সিয়াল ডিজাস্টার ডেকে আনতে পারে, এবার সেটাই আমরা দেখব। এই কস্ট অফ ওয়েটিং বা অপেক্ষা করার মাশুল কতটা ভারী হতে পারে, ডাটাগুলো দেখলেই বোঝা যাবে। প্রথমজন মাত্র 20 বছর বয়সে মাসে 1000 টাকা করে ইনভেস্টমেন্ট শুরু করেছিলেন, আর সেটা টানা 40 বছর কন্টিনিউ করেছেন। আর দ্বিতীয়জন, তিনি ওই ইনকাম বাড়ার অপেক্ষা করেছিলেন। 40 বছর বয়সে এসে তিনি মাসে 10,000 টাকা করে ইনভেস্ট শুরু করলেন আগামী 20 বছরের জন্য। ভাবুন তো, দ্বিতীয় ব্যক্তি প্রতি মাসে প্রথমজনের চেয়ে 10 গুণ বেশি টাকা রাখছেন, কিন্তু গেমটা পাল্টে যায় একেবারে শেষে। আর ঠিক এখানেই ম্যাজিক অফ কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি সুদের আসল খেলাটা বোঝা যায়। বয়স যখন 60 বছর হল, তখন দেখা গেল যিনি মাসে মাত্র 1000 টাকা করে 40 বছর রেখেছিলেন, তার ফান্ড দাঁড়িয়েছে 3.1 কোটি টাকায়। আর যিনি মাসে 10 গুণ বেশি মানে 10,000 টাকা করে 20 বছর রেখেছিলেন, তার ফান্ড মাত্র 1.3 কোটি টাকা। পার্থক্যটা কি বোঝা যাচ্ছে? বিশাল একটা মূলধনের চেয়েও সম্পদের পাহাড় গড়তে সবচেয়ে বড় ম্যাজিকটা কিন্তু দেখায় সময়। শেষ করার আগে সবার জন্য একটা গভীর ভাবনার জায়গা রেখে যাচ্ছি। আগামী 20টা বছর কি আমরা শুধু টাকার পেছনে ছুটেই পার করে দেব, নাকি টাকাকে ভবিষ্যতের জন্য কাজ করানোর স্কিলটা শিখে নেব? অমিতের মতো শুধু বাইরে থেকে বড়লোক সাজার ওই ফেক দৌড়ে সামিল হব, নাকি রাজের মতো বুদ্ধি খাটিয়ে সত্যিকারের স্বাধীনতা আর মানসিক শান্তি অর্জন করব? সিদ্ধান্তটা কিন্তু সম্পূর্ণ আমাদের নিজেদের। শুধু দরকার একটু কনসিস্টেন্সি আর একটা সুশৃঙ্খল মাইন্ডসেট। আজকের এই বিশ্লেষণে আমাদের সাথে যুক্ত থাকার জন্য অনেক ধন্যবাদ।